আসসালামু আলাইকুম। ফোকাস অন স্টাডিজে সবাইকে স্বাগত। আজকে আমরা পড়ব এসএসসি হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ লেনদেন। এই এই অধ্যায়ের মাধ্যমে বা আজকের ভিডিওতে আমরা লেনদেন সম্পর্কিত আমাদের এমসিকিউ অথবা সিকিউতে যা যা আসতে পারে আমরা সবগুলো বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, তাহলে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে লেনদেন। আচ্ছা, প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে লেনদেন বিষয়টা কি। আমাদের ব্যবসায়িক জীবনে প্রতিদিন অনেকগুলা ঘটনা ঘটে। হ্যাঁ, এই ঘটনাগুলোর মধ্যে কি আমরা সবগুলা লিপিবদ্ধ করি আমাদের বইতে বা ব্যবসায়ের যে হিসাব বই আছে ওটাতে? না। তাহলে কোন ঘটনাগুলো আমরা লিখব? যেগুলা আর্থিক বা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, ওগুলো আমরা লিখব। এখন কথা হচ্ছে যে কিভাবে বুঝবো আমরা লেনদেন হয়েছে নাকি হয় নাই। এই জন্য আমাদেরকে এই অধ্যায়টা ভালো করে শিখতে হবে। কখন মানে লেনদেন নাকি লেনদেন না, এটা আমাদেরকে বোঝার জন্য আমাদেরকে অবশ্যই এই অধ্যায়টি ভালো করে বুঝতে হবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। যেমন মানুষের সুপ্রাচীন কাল থেকে যে দৈনন্দিন জীবনে হিসাব ব্যবস্থায় প্রয়োজনীয়তা অনুভব করে আসছে। আচ্ছা, আদিকালে প্রত্যেকে তার প্রাত্যহিক জীবনে প্রয়োজনগুলো মেটানোর জন্য নিজেদের মধ্যে পণ্য বিনিময় করত। পণ্য বিনিময় বিষয়টা কি আমরা অলরেডি বুঝেছি। যখন আগে টাকা পয়সা ছিল না তখন একটা পণ্যের বিনিময়ে আরেকটা পণ্য বিনিময় হতো। মানে কেউ ধরো বললো যে হ্যাঁ আমাকে আলু দাও, আমি তোমাকে পেঁয়াজ দিব। তো এরকম পণ্য একটা বিপরীতে আরেকটা বিনিময় বা লেনদেন করাকে বলতো যে পণ্য বিনিময়। আচ্ছা, যে ঘটনাগুলো যে ঘটনাগুলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে আর্থিক অবস্থা পরিবর্তন করে, কেবল ওই ঘটনাগুলো থেকে লেনদেনের জন্ম হয়। তাহলে আমাদের সকাল থেকে মানে প্রতিদিন জীবনে অনেকগুলো ঘটনা ঘটে, কিন্তু সবগুলা কিন্তু লেনদেন না। যেগুলা আর্থিক অবস্থা পরিবর্তন করে, প্রতিষ্ঠানে আর্থিক অবস্থা পরিবর্তন করে, ওইগুলাকে আমরা বলবো যে লেনদেন। আচ্ছা, এরপর আমাদেরকে এখানে লেনদেনের ধারণা দিছে। হ্যাঁ, লেনদেন বলতে কি বোঝায় বা লেনদেন কীভাবে বোঝায়, যেমন একটা উদাহরণ দিছে। যেমন ওরা বলতেছে যে লেনদেন কোনগুলা বা কোনগুলাকে আমরা লেনদেন হিসাবে লিপিবদ্ধ করব, যেগুলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, মানে টাকা দ্বারা পরিমাপ করা যায়। ধরো আমাদের আমাদের যে ব্যবসায় ম্যানেজার আছে, ওই ম্যানেজার মারা গেল, এটা কি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য? মানে কত টাকা ক্ষতি হয়েছে এটা কি পরিমাপ করা যায়? যায় না। তাহলে এটা লেনদেন না। আবার ধরো আগুনে পুড়ে গেছে আমাদের 10,000 টাকার পণ্য, এটাকে অর্থের অঙ্কে পরিমাপ করা যায় না? যায় তো। 10,000 টাকা পণ্য নষ্ট হয়েছে, তাহলে এটা লেনদেন। যেমন ওরা এইরকম একটা উদাহরণ দিছে। উদাহরণ হিসেবে বলা যায় সীমান্ত ট্রেডার্সে 5,000 টাকা দিয়ে অফিসের জন্য একটি আলমারি ক্রয় করে, আবার দোকান থেকে ফেরার পথে দুর্ঘটনায় আহত হলেন। তাহলে এখানে দুইটা ঘটনা ঘটছে, একটা হচ্ছে আহত হওয়া, একটা হচ্ছে 5,000 টাকা দিয়ে একটা আলমারি ক্রয় করা। তাহলে আলমারি ক্রয় করা এটা হচ্ছে লেনদেন, আর আহত হয়েছে এটা অর্থের অঙ্কে পরিমাপ করা যায় না, তাই এটি লেনদেন না। হ্যাঁ, তাহলে লেনদেন এবং লেনদেন না এটার জন্য আমাদেরকে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। তারপরে হচ্ছে যায় যা ব্যবসা আর্থিক অবস্থা পরিবর্তন করে সেই সমস্ত ঘটনাকে আমরা বলবো যে লেনদেন। মানে সকাল থেকে বিকাল, মানে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিন যা ঘটে সবই ঘটনা, কিন্তু ওই ঘটনা থেকে লেনদেন ওই শুধুমাত্র ওই ঘটনাগুলো লেনদেন হবে যেগুলো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য করা যায় এবং আর্থিক অবস্থায় পরিবর্তন করে। আচ্ছা, এর এর মধ্যে লেনদেনকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আন্তঃলেনদেন, একটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন, একটা হচ্ছে বাহ্যিক লেনদেন বা বাহ্যিক লেনদেন। আচ্ছা, এটা কি যদি কোনো লেনদেনের কারণে অভ্যন্তরীণ পক্ষ জড়িত থাকে তাহলে এটা অভ্যন্তরীণ লেনদেন। ধরো অবশ্যই অবশ্যই জিনিসটা কি, ধরো আমরা একটা সম্পত্তি 20,000 টাকা দিয়ে ক্রয় করলাম, 5 বছর পর কি এটা 20,000 টাকা বিক্রি করা যাবে? ধরো একটা আসবাবপত্র কিনলাম 20,000 টাকা দিয়ে, 5 বছর পর এটা 20,000 না ধরো 15,000 টাকা বিক্রি করতে পারলাম। তাহলে এই যে 5,000 টাকা এটা কি, এটাকে বলা হচ্ছে অবশ্যই। মানে ব্যবসা কোনো সম্পদ ব্যবহার করার কারণে যতটুকু ক্ষয় হয় এটাকে বলা হচ্ছে অবশ্যই। এই অবশ্যই কারণে বাইরে কোনো পক্ষ আছে না, তাহলে এটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন। আবার ধরো আমরা 5,000 টাকা পণ্য ক্রয় করলাম, এটার কারণে বাইরে পক্ষ জড়িত আছে না, তাহলে এটা হচ্ছে বাহ্যিক লেনদেন। আচ্ছা, এরপর এই রিডিংগুলো একবার পড়বে, তাহলে তোমাদের প্রশ্নগুলো আরও বুঝতে সুবিধা হবে। এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে। আচ্ছা, এরপরে হচ্ছে একটা লেনদেন আমরা কিভাবে বুঝবো? লেনদেনের কিছু বৈশিষ্ট্য দিছে। একটা লেনদেন কিভাবে, মানে লেনদেন নাকি লেনদেন না এটা বোঝার জন্য কয়েকটা বৈশিষ্ট্য আছে। যেমন অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। ধরো আমাদের একটা পণ্য ফুটে গেছে, 10,000 টাকা পণ্য ফুটে গেছে, তাহলে এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। কতটুকু পণ্য ফুটলো? 10,000 টাকা। আবার ধরো
মালিক মারা গেল, এই যে এখানে উদাহরণ যেটা দিচ্ছে ম্যানেজারের মৃত্যু ঘটলো, আচ্ছা ম্যানেজারের মৃত্যুতে কোনো মানে কত টাকা ক্ষতি হয়েছে এটা কি বলা যায় না, তাহলে এটা হচ্ছে যায় লেনদেন না, তাহলে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে লেনদেন হইতে হলে। তারপর হচ্ছে আর্থিক অবস্থা পরিবর্তন করতে হবে। ধরো আমরা 5,000 টাকা দিয়ে একটা পণ্য ক্রয় করলাম, তাহলে আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে না, 5,000 টাকা আমাদের থেকে কমে গেছে, অবশ্যই আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে। তারপর হচ্ছে দ্বৈত সত্তা, মানে একটা লেনদেনে অবশ্যই দুইটা পক্ষ থাকতে হবে, হ্যাঁ, না হলে কিন্তু এটা লেনদেন হবে না, মানে একজন দাতা থাকবে এবং একজন গ্রহীতা থাকবে। তারপর হচ্ছে স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র, মানে একটা লেনদেন অবশ্যই স্বয়ংসম্পূর্ণ হতে হবে, আরেকটার উপর নির্ভরশীল, যেমন নির্ভরশীল হবে না, যেমন 10,000 টাকা পণ্য 10,000 টাকা পণ্য বিক্রয় করে 7 দিন পর টাকা পাওয়া গেল, এখানে 10,000 টাকা পণ্য বিক্রয় একটা লেনদেন, আবার 7 দিন পর টাকা পাওয়া ওটা আরেকটা লেনদেন। তারপর দৃশ্যমানতা, লেনদেন কি দৃশ্যমান হতে হবে? লেনদেন দৃশ্যমান হতেও পারে আবার নাও হতে পারে, লেনদেন দৃশ্যমান এবং অদৃশ্যমান দুইটাই হতে পারে। যেমন ধরো আসবাবপত্র ক্রয় করলাম, এটা লেনদেন দৃশ্যমান, দেখা যায় আসবাবপত্রটা, কিন্তু ধরো আসবাবপত্রের যে অবশ্যই হইলো ওই অবশ্যই কি দেখা যায়? দেখা যায় না, তাহলে আসবাবপত্রের অবশ্যই হচ্ছে অদৃশ্যমান লেনদেন। আর ঐতিহাসিক ঘটনা বলতে বোঝাচ্ছে যে সকল ঘটনা পূর্বে ঘটে গেছে, যে সকল আর্থিক ঘটনা পূর্বে ঘটে গেছে সেগুলাকে বলতেছে যে ঐতিহাসিক ঘটনা। আচ্ছা, এরপরে হচ্ছে হিসাব সমীকরণ, আমাদের একটা হিসাব সমীকরণ শিখতে হবে, এটা হচ্ছে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, মানে একটা প্রতিষ্ঠানের সম্পদ যত টাকা হবে দায় ও মালিকানা সত্ত্ব যোগ করলে তত হবে, একটা প্রতিষ্ঠানের সম্পদ যত হবে দায় ও মালিকানা সত্ত্ব যোগ করলে তত হবে। এটাকে আমরা যদি একটু পরে আমরা এটা পাবো, এটাকে আমরা ইংরেজিতেও লিখতে পারি এ ইকুয়াল এল প্লাস ই। হ্যাঁ, ই বলতে সম্পদ অ্যাসেট, এল বলতে লাইবিলিটিস দায়, ই মানে ইকুইটি মানে মালিকানা সত্ত্ব। আচ্ছা, এরপরে আমাদেরকে বলছে যে কিছু লেনদেন চিহ্নিত করতে, এখানে আমাদেরকে 10টা লেনদেন 10টা ঘটনা দিচ্ছে, এখান থেকে কোনটা লেনদেন আর কোনটা ঘটনা এটা আলাদা করতে বলছে। এই 10টার মধ্যে 10টাই ঘটনা, কিন্তু কোনটা ঘটনা এবং লেনদেন মানে কোনটা লেনদেন এটা আমাদেরকে আগে বাইর করতে হবে। আচ্ছা, লেনদেন হতে হলে আমরা কি কি বিষয় মনে রাখবো? লেনদেন হতে হলে মনে রাখবা টাকা অথবা পণ্য আসা যাওয়া করবে, টাকা অথবা পণ্য যদি আসা যাওয়া করে তখন আমরা এটাকে লেনদেন বলবো, আর টাকা এবং পণ্য যদি আসা যাওয়া না করে তখন আমরা এটাকে লেনদেন বলবো না। যেমন প্রথমটা 50,000 টাকা, আচ্ছা প্রথম লেনদেন কি বলছে? 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করেন, বলো তো টাকা আসা যাওয়া করছে কিনা? হ্যাঁ করছে, তো আমাদের প্রতিষ্ঠানে 50,000 টাকা বাড়ে গেছে, তাহলে এটা অবশ্যই আমাদের লেনদেন হবে। তাহলে এই যে প্রথমটা যে উত্তর, প্রথমটা হবে যে লেনদেন। কেন? নগদ অর্থ প্রতিষ্ঠানে মূলধন স্বরূপ আনয়ন করা, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে এবং উক্ত লেনদেনে দুটি পক্ষ, একটি মালিক পক্ষ মূলধন, অপর পক্ষ প্রতিষ্ঠানের নগদ টাকা। তোমরা বলবা যে 50,000 টাকা নিয়ে 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করার পরে ব্যবসায় নগদ 50,000 টাকা বৃদ্ধি পাইছে এবং মূলধন 50,000 টাকা বৃদ্ধি পাইছে, ব্যবসায় আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে, তাই এটি একটি লেনদেন। তারপর এবার আমি সবগুলা এইভাবে তোমাদেরকে বলে দিতেছি। আচ্ছা, যদি আরও সহজ করি, তুমি ধরো হচ্ছে যে প্রতিটার জন্য আলাদা আলাদা ব্যাখ্যা লিখতে চাইতেছো না, তুমি চাইতেছো একদম সহজ সরল কোনো কিছু লিখতে, বলবা যে ব্যবসায় আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে তাই লেনদেন, তবে সুন্দর করে গোছায় রাখলে বেশি মার্ক পাইবা, এক লাইনে লিখলে তোমরা হয়তো 10-এর মধ্যে 10 দিবে না। আচ্ছা, এরপর হচ্ছে 2 নাম্বার বলছে নগদে 15,000 টাকা নগদে 15,000 টাকা পণ্য ক্রয়। আমি তোমাদেরকে দুইটা শব্দ দিয়ে লেনদেন শিখালাম, এক হচ্ছে পণ্য আর এক হচ্ছে যায় টাকা। এটা কারণে পণ্য আসা যাওয়া করছে, টাকা আসা যাওয়া করছে, দুইটাই তো করছে, তাই লেনদেন। যে কোনো একটা হইলেই হইতো, টাকা আসা যাওয়া করলে অথবা পণ্য আসা যাওয়া করলে তাইলে লেনদেন। আচ্ছা, একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ, তাহলে তো টাকা আসা যাওয়া করছে, অবশ্যই লেনদেন। তারপর এই লেনদেনটা খুবই এই ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ, দেখো 4 নম্বরটা 8,000 টাকা পণ্য ক্রয়ের ফরমাইশ দিয়েছে, মানে অর্ডার দিছে, বলো তো টাকা আসা যাওয়া করছে কিনা? আমরা কি টাকা দিছি? দিই নাই। পণ্য আসা যাওয়া করছে না, তাহলে লেনদেন না, আর কিছু দেখারই বিষয় না, টাকা এবং পণ্য আসা যাওয়া না করলে লেনদেন না। তারপর 5 নম্বর দেখো বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান, টাকা আসা যাওয়া করছে, তাহলে লেনদেন। তারপর 6 নম্বর জনাব মামুনকে মাসিক 7,000 টাকা বেতনে ম্যানেজার নিয়োগ দিছি। আচ্ছা, ম্যানেজার নিয়োগে না দিছি, কিন্তু এখনও কি টাকা দিছি? দিই নাই, পণ্য আসা যাওয়া করছে না, তাহলে এটা লেনদেন না। তারপর 7 তারিখ ব্যবসায় থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক 3,000 টাকা উত্তোলন করছে, তাহলে আমাদের ব্যবসা থেকে টাকা আসা যাওয়া করছে, তাহলে লেনদেন। আমি আবারও বলতেছি, টাকা এবং পণ্য আসা যাওয়া করলে আমাদের এটা লেনদেন। পরেরটা বলো তো কী হবে?
আচ্ছা, ৮ নম্বর, তোমরা আশা করি বুঝে গেছো কি হবে। মালিকের ব্যক্তিগত অর্থ 500 টাকা চুরি হয়েছে। অনেকে বলতে পারে যে টাকা তো আসা যাওয়া করছে, কিন্তু আমরা শুধুমাত্র ব্যবসায়ীর হিসাব করব, মালিকের হিসাব না। মালিক এবং ব্যবসা সবসময় মনে রাখবে যে আলাদা। আমরা যখন হিসাব করব, হিসাব বিজ্ঞান করব, তখন আমরা মনে রাখবো ব্যবসা প্রতিষ্ঠান আর মালিক আলাদা। মালিকের যদি টাকা চুরি হয় আমাদের কিছু আসে যায় না, কিন্তু যদি ব্যবসা প্রতিষ্ঠানে 500 টাকা চুরি হতো তাহলে এটা লেনদেন। তাহলে মালিকের যেহেতু টাকা চুরি হয়েছে আমাদের কোনো ক্ষতি হয় নাই, তাহলে এটা লেনদেন না। আচ্ছা, এরপর হচ্ছে 9 নাম্বার, বলছে যে হাশেম ব্রাদার্স হতে প্রতি মাসে 10,000 টাকা পণ্য ক্রয় চুক্তি করছি। আমরা চুক্তি করছি যে হ্যাঁ, তোমার থেকে প্রতি মাসে 10,000 টাকা করে পণ্য আমরা কিনবো, কিন্তু পণ্য আসা যাওয়া করছে এখনো না, করে নাই। টাকা আসা যাওয়া করছে না, তাহলে এটা লেনদেন না। তারপরে 10 নাম্বার, 10,000 টাকা মূল্যের পণ্য হানিফ ট্রেডার্সের নিকট ধারে বিক্রয় করছি। 10,000 টাকা পণ্য, আচ্ছা পণ্য আসা যাওয়া করছে তো, টাকা আসা যাওয়া করছে না, যে কোনো একটা শর্ত ফিল আপ করলেই হয়েছে, পণ্য আসা যাওয়া করছে তো, করছে, তাহলে লেনদেন। তাহলে আমরা বুঝছি কোনটা লেনদেন কোনটা লেনদেন না। আমরা জাস্ট দুইটা শব্দ মনে রাখবো, দুইটা শব্দ দিয়ে আমরা এই অধ্যায় শেষ করব। এক হচ্ছে পণ্য যদি আসা যাওয়া করে লেনদেন, অথবা টাকা যদি আসা যাওয়া করে তাহলে লেনদেন। এটা তোমরা 3টা ঘরের মাধ্যমে সলভ করবা। নাম্বার, কমিক নাম্বার, সিরিয়াল নাম্বার, লেনদেন কিনা লিখবা আর কারণ লিখবা। কারণটা ওদের মতোই লিখতে হবে, এমন কোনো কথা নাই। বলবা যে ব্যবসা আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে, আর যে স্পেসিফিক ধরো সম্পদ বা নগদ টাকা বাড়ছে বা কমছে, কোনো একটা সম্পদ বাড়ছে বা কমছে, এরকম করে লিখে দিলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, এবার আমরা হিসাব সমীকরণ শিখব। হিসাব সমীকরণ কি? আমাদের যে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, এটা একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করাকে বলা হচ্ছে হিসাব সমীকরণ। যেমন আমরা এখানে দেখতেছি এ ইকুয়াল এল প্লাস ওই, এখানে দুইটা পাশ সমান চিহ্নে, বাম পাশে একটা ডান পাশে একটা। সম্পদ একটা, এটা বলতে বোঝায় যে একটা প্রতিষ্ঠানের সম্পদ যত হবে দায় ও মালিকানা সত্ত্ব যোগ করলেও তত হবে। একটা প্রতিষ্ঠানের সম্পদ যত হবে দায় ও মালিকানা সত্ত্ব যোগ করলেও তত হবে। তাহলে সম্পদ যদি 100 টাকা হয়, দায় ও মালিকানা সত্ত্ব যোগ করলেও 100 টাকা হবে। এখানে সাইড নোটে বলে দিছে এ সমান অ্যাসেট সম্পদ, এল সমান হচ্ছে লায়াবিলিটিস দায়, আর ই মানে ইকুইটিস মানে মালিকানা সত্ত্ব। এরপরে এটা ব্যাখ্যা দিয়ে দিছে। সম্পদ বলতে কি বোঝায়? সম্পদ বলতে বোঝাচ্ছে বর্তমানে এবং ভবিষ্যতে যেটা আমাদেরকে সুবিধা দিবে, ওটাই আমাদের সম্পদ। আচ্ছা, ওরা কি বলছে? ওরা বলছে সম্পদ বলতে বোঝায় অর্থনৈতিক পরিসম্পদ যা কোনো ব্যবসায় মালিকানাধীন থাকে এবং যা মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয়। এত কঠিন সংজ্ঞা দেওয়ার দরকার নেই, তোমরা বলবা যে যেটা আমাদেরকে আজকে বা ভবিষ্যতে যে কোনো একটা সময় সুবিধা দিবে, ওটাই আমাদের সম্পদ। হ্যাঁ, যেমন ধরো আসবাবপত্র হতে পারে, তারপর হচ্ছে দালান কোঠা হতে পারে, কলকব্জা হতে পারে, এটা আমাদের জন্য সম্পদ। এরপর হচ্ছে দায়। দায় বলতে কি বোঝায়? যেটার কারণে আমাদের আজকে বা ভবিষ্যতে কোনো সুবিধা ত্যাগ করতে হবে। যেমন ধরো তুমি বাকিতে কোনো কিছু কিনে আনলা দোকানদার থেকে, আজকে বা ভবিষ্যতে তোমাকে টাকাগুলো দিতে হবে না, এটা হচ্ছে দায়। কেমন? মানে আমাদের যে সম্পত্তি আছে এই সম্পত্তির উপর তৃতীয় পক্ষের দাবি, এই এল কে দায় বলে, আর এ কে অ্যাসেট বা সম্পত্তি বলে। কেমন? আর মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব মানে হচ্ছে, মালিকানা সত্ত্ব হচ্ছে যে মালিক আমাদের যতগুলো টাকা দেয়। ধরো আমাদের ব্যবসা করার জন্য মালিক যদি আমাদের 1 লক্ষ টাকা দেয়, এটা হচ্ছে মালিকানা সত্ত্ব। হ্যাঁ, বা ব্যবসায়ের উপর মালিকের যে দাবি, এটা হচ্ছে মালিকানা সত্ত্ব। হ্যাঁ, মালিক যতটুকু টাকা যোগান দিছে আর কি, বা যতটুকু টাকা মালিক। আচ্ছা, মানে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে ধরো 100 টাকা আছে, আমরা বাইরে এই ব্যাংক থেকে ঋণ করলাম ধরো 20 টাকা, তাহলে আর কত 80, এই 80 টাকা হচ্ছে মালিকানা সত্ত্ব। আচ্ছা, মালিকানা সত্ত্ব আবার 4টা উপাদান আছে, কি কি? মূলধন, আয়, উত্তোলন, ব্যয়। আচ্ছা আচ্ছা, মালিকের মূলধন যেটাকে আমরা ক্যাপিটাল বলবো, মূলধন, তারপরে আয় যেটাকে আমরা ইনকামও বলতে পারি, রেভিনিউ বলতে পারি, তারপর উত্তোলন যে টাকাগুলো মালিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিয়ে যায় ওগুলো হচ্ছে উত্তোলন, আর ব্যয় আমাদের ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্য কিছু ব্যয় করতে হয়। তাহলে মালিকের বিনিয়োগ বলতে মূলধন, আয় বলতে হচ্ছে যে আমরা সাধারণত বিক্রয় বা সেবা প্রদানের মাধ্যমে আয় করি, আর উত্তোলন হচ্ছে মালিক ব্যবসা থেকে যেটা নিয়ে যায়, আর ব্যয় হচ্ছে যে আমরা ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্য যে খরচ করি। আর এখানে তাহলে 4টা উপাদান, মালিকানা সত্ত্বে 4টা উপাদান। মূলধন এবং আয়ের কারণে মালিকানা সত্ত্ব বাড়ে, এই জন্য দেখবে উপরের দিকে অ্যারো চিহ্ন দিচ্ছে। এবং উত্তোলন এবং ব্যয়ের জন্য মালিকানা সত্ত্ব কমে, এই জন্য নিচের দিকে দেখবা যে অ্যারো চিহ্ন দিছে। কেমন? এই দুইটা কারণে মালিকানা সত্ত্ব কমে, আর এই দুইটা কারণে মালিকানা সত্ত্ব, আচ্ছা এই দুইটা কারণে মালিকানা সত্ত্ব বাড়ে। কেমন? আচ্ছা, এটাকে আমরা এখানে
এগুলা শর্ট ফর্মগুলো দিছে। এ মানে অ্যাসেট, এল মানে লাইবিলিটিস দায়, সি মানে ক্যাপিটাল মূলধন, আর মানে রেভিনিউ বা আয়। এখানে তোমরা আর না দিয়ে আইও দিতে পারবা, ইনকাম। ইএক্স মানে এক্সপেন্স, ডি মানে ড্রয়িং। আচ্ছা, এরপরে তোমরা দেখবা যে এখানে প্লাস হবে নাকি মাইনাস হবে। এই সমীকরণটাতে প্লাস মাইনাস নিয়ে অনেকে ভুলে যাও। আচ্ছা, ক্যাপিটালের কারণে মূলধন কি বাড়ে নাকি কমে? বাড়ে, এই জন্য এটার আগে প্লাস। রেভিনিউর কারণে আমাদের প্রতিষ্ঠানের টাকা বাড়ে নাকি কমে? বাড়ে, এই জন্য প্লাস। এক্সপেন্সের কারণে টাকা বাড়ে নাকি কমে? কমে, এই জন্য মাইনাস। ড্রয়িংয়ের কারণে টাকা বাড়ে নাকি কমে? কমে, এই জন্য মাইনাস। আশা করি বুঝছো। এরপরে এইগুলো একটু পড়ে নিবা। যেমন মোট এখানে মনে রাখবা এই যে হিসাব সমীকরণ যে দুইটা পাশ, আমরা আরেকটু পরে যাই আবার। এই যে দুইটা পাশ, এ সমান এল প্লাস ওই, এই পাশে যদি টাকা প্লাস হয় এই পাশেও প্লাস হবে। আবার এই পাশে যদি মাইনাস হয় এই পাশেও মাইনাস হবে, এটা মনে রাখবা। আবার যদি শুধুমাত্র এক পাশ লেনদেন পরিবর্তন হয়, মানে একটা হিসাব সমীকরণের কারণে দুই পাশও পরিবর্তন হতে পারে, এক পাশও পরিবর্তন হতে পারে। যদি শুধু এক পাশ পরিবর্তন হয় তাহলে একবার প্লাস হবে, একবার মাইনাস হবে, কেমন? আচ্ছা, এটা আমরা টেবুলার ছক করতে গেলে আরও ভালো করে বুঝে যাব। আচ্ছা, এখন আমরা এটা কিছু উদাহরণের সাহায্যে দেখাচ্ছে। ধরো নগদে 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। এই এই ভিডিওটা এতটুকু দেখার পর আমি পরামর্শ দিব, জাবেদার 3টা ভিডিও আছে, হ্যাঁ, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। ওই 3টা ভিডিও তোমরা যদি ভালো করে দেখে ফেলো তাহলে তোমাদের টেবুলার ছক বুঝতে অনেক সুবিধা হবে। তাহলে আমার পরামর্শ হচ্ছে এই ভিডিওটা এতটুকু দেখে এরপরে টেবুলার ছকের 3টা ভিডিও, অর্থাৎ জাবেদার 3টা ভিডিও খুব ভালো করে নোট করে পড়ে ফেলা। ওই 3টা ভিডিওর মধ্যে যত প্রকার জাবেদা তোমাদের শেখা উচিত, এসএসসি বলো এইচএসসি বলো, ততটুকু শিখে ফেললে 3টা জাবেদার ভিডিও দেখে ফেললে আশা করি আর সমস্যা হবে না। আচ্ছা, আমি ধরে নিলাম তোমরা ওই 3টা ভিডিও দেখে নিছো, মানে তোমরা জাবেদা পারো। ধরো নগদে 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে, তাহলে এটা কারণে কি হয়েছে? জাবেদা যদি বলি আমরা নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। তাহলে যদি জাবেদা না পারা তাও বুঝতে এতটা অসুবিধা হবে না, তবে বা জাবেদা পারলে সবচেয়ে সুবিধা হয় আর কি। আচ্ছা, এইটা 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলে তাহলে নগদ টাকা 5,000 বাড়ছে, আর মূলধন 5,000 টাকা মানে মালিকানা সত্ত্বে 5,000 টাকা বাড়ছে, তাহলে দুই পাশে প্লাস হয়েছে। আর খ, দ্বারে 5,000 টাকা যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, তাহলে এটা জাবেদা হচ্ছে যায় যন্ত্রপাতি হিসাব ডেবিট, পানাদারে হিসাব ক্রেডিট, মানে হচ্ছে যন্ত্রপাতি বাড়ছে 5,000 টাকা আর দায় বাড়ছে 5,000 টাকা, তাহলে এই বাড়ছে 5,000, এল বাড়ছে 5,000। আচ্ছা ভাই, এখানে সম্পদের গড় 3টা কেন দিল, দায়ের গড় 1টা কেন দিল, মালিকানা সত্ত্বে 1টা কেন দিল, এগুলো কীভাবে বুঝবো? একটু পরে একটা উদাহরণ দিয়ে আমরা বুঝাই দিব পুরো একটা অঙ্ক করে। তারপর বলতেছে যে পানাদারকে 3,000 টাকা পরিশোধ, তাহলে নগদও কমবে 3,000 টাকা প্লাস দায়ও কমবে 3,000 টাকা, তাহলে দুই পাশে আমরা মাইনাস চিহ্ন দিলাম। তারপর হচ্ছে নগদে বেতন 2,000 টাকা পরিশোধ, তাহলে বেতন দিলে নগদ টাকা কমে, তাহলে নগদ 2,000 টাকা হ্রাস এবং মালিকানা সত্ত্বেও 2,000 টাকা হ্রাস পাবে। তারপর নগদে আসবাবপত্র যদি আমরা ক্রয় করি তাহলে আমাদের নগদ টাকা 1 লক্ষ টাকা কমবে এবং আসবাবপত্র 1 লক্ষ টাকা বাড়বে, মানে আসবাবপত্র নামক সম্পত্তি 1 লাখ টাকা আসছে, নগদ নামক সম্পত্তি 1 লাখ টাকা কমছে। তারপর মালিক কর্তৃক ব্যক্তিগত ব্যবসায় ঋণ পরিশোধ করছে, তাহলে মালিক, আমার একটা জিনিস মনে রাখবা, মালিক ব্যবসায় যা দেয় তাই মূলধন, মালিক ব্যবসা থেকে যা নিয়ে যাবে তাই উত্তোলন। তাহলে এটা মূলধন নাকি উত্তোলন? যেহেতু মালিক নিজে আমাদের ব্যবসায়িক ঋণ পরিশোধ করছে তাহলে এটা হচ্ছে মূলধন, তাহলে মূলধন 5,000 টাকা বৃদ্ধি পাইছে, আবার ঋণ 5,000 টাকা হ্রাস পাইছে। কেন ঋণ 5,000 টাকা হ্রাস পাইল? কারণ মালিক নিজে এই ঋণটা পরিশোধ করে দিয়েছে। তারপর বাকিতে পণ্য ক্রয় 7,000 টাকা, তাহলে বাকিতে যদি আমরা পণ্য ক্রয় করি তাহলে পানাদার 7,000 টাকা বৃদ্ধি পাইছে এবং মালিকানা সত্ত্বে 7,000 টাকা হ্রাস পাইছে। কেন? এটা জাবেদা কি? জাবেদা হচ্ছে বাকিতে পণ্য ক্রয় না, তাহলে ক্রয় হিসাব ডেবিট, পানাদার হিসাব ক্রেডিট। ক্রয় যদি ডেবিট হয়, খরচ যদি বাড়ে তাহলে মালিকানা সত্ত্ব কমে, আমরা একটু আগে দেখছি খরচ যখন বাড়ে মালিকানা সত্ত্ব কমে, আর পাশাপাশি আমাদের দায় বেড়ে যাবে কারণ টাকাগুলো আমাদের পরিশোধ করতে হবে। আমরা এই অঙ্কটা করে আমরা সবগুলা মানে টেবুলার ছকটা বোঝার চেষ্টা করব। ধরো তোমাদেরকে বলবে যে টেবুলার ছক করো বা হিসাব সমীকরণের প্রভাব দেখাও, হ্যাঁ, তখন তোমাদেরকে এই ছকটা করতে হবে। এখন এই ছকটা প্রথমে দেখতে একটু মনে হয় অনেক কঠিন, কিন্তু না, এটা প্রথমে গড়টা শিখা দিই, তারিখ
এরপরে উদ্বৃত্তের জন্য একটা ঘর, এরপরে সম্পদ ফাঁস। সম্পদকে কয়টা ভাগ করবো, এখানে 3টা ভাগ করছে, কিন্তু কখনো 3টাও করা লাগবে, কখনো 2টাও করা লাগতে পারে, কখনো 5টাও করা লাগতে পারে। মানে এটা কিভাবে বুঝবে, এটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে, কেমন? আচ্ছা, তারপর দায়েরও সেম কথা, কখনো 1 ভাগ, কখনো 2 ভাগ, কখনো 3 ভাগ। আর মালিকানা সত্ত্ব একটা দিবা, আর মন্তব্য। আচ্ছা, এখন আমরা কিভাবে বুঝবো সম্পদ কয় ভাগ, দায় কয় ভাগ? হ্যাঁ, এটা বোঝার জন্য আমরা আগে এখানে যে লেনদেনগুলা দিছে এগুলা সবগুলার জাবেদা লিখে ফেলবো আমরা। হ্যাঁ, একটা নোট করবো আর কি। আচ্ছা, আমি আশা করি তোমরা সবাই জাবেদা পারো, তবে আমি একটা একটা করে বলতেছি। প্রথমে জানুয়ারি 1, আইন পেশা 50,000 টাকা নিয়ে ব্যবসা আইন পেশায় 50,000 টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করা হয়েছে। তাহলে যেটা নিয়ে ব্যবসা শুরু করে ওটাই মূলধন। তাহলে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে এখান থেকে আমরা কয়টা হিসাব পাইলাম? 2টা। এক হচ্ছে নগদান হিসাব, আর 2 হচ্ছে মূলধন হিসাব। এরকম করে আমরা নিচে দিয়ে লিখবো, এই যে নগদান হিসাব, এই যে মূলধন হিসাব, কেমন? আচ্ছা, তারপরে আচ্ছা, তারপরে 2 নম্বর জাবেদা কি? 2 নম্বর জাবেদা হচ্ছে জানুয়ারি মাসের অফিস ভাড়া পরিশোধ করছি 3,000। তাহলে এটা জাবেদা কি বলো তো? ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, নগদান হিসাব অলরেডি আমরা লিখছি না একবার? এই যে লিখছি, তো আবার লেখার দরকার নাই। তাহলে আমরা নতুন করে একটা হিসাব পাইলাম, এটা কি? ভাড়া হিসাব। আচ্ছা, তারপরে হচ্ছে যাই দাঁড়ে অফিস যন্ত্রপাতি ক্রয় করা হলো। তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট, ফানাদার হিসাব ক্রেডিট। তাহলে নতুন 2টা হিসাব পাইলাম। ওই 2টা হিসাব কি আগে 3টার মধ্যে ছিল না? তাহলে আমরা লিখবো হচ্ছে অফিস যন্ত্রপাতি হিসাব বা অফিস সরঞ্জাম হিসাব, আর ফদহ হিসাব অথবা ফানাদার হিসাব। বা আরেকটা, এখানে 3টা নাম লিখতে পারে, ফদহ হিসাব অথবা ফানাদার হিসাব অথবা যন্ত্রপাতি সরবরাহকারী হিসাব, যেটা লেখা তোমার ইচ্ছা। আচ্ছা, তারপরে মক্কেল। মক্কেল মানে হচ্ছে যে আমাদের গ্রাহক, কাস্টমার। কাস্টমারকে নগদ আইনি সেবা দেওয়া হলো 6,000 টাকা। তাহলে কাস্টমারকে যদি নগদ আইনি সেবা 6,000 টাকা দিই, তাহলে কি হবে? আমাদের জাবেদা বাকিতে দিছি নাকি নগদে? নগদে। তাহলে নগদান হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট। এখন নগদান হিসাবটা আমাদের আগে থেকে আসে, আর তো দেখার দরকার নাই। তাহলে আমাদের জাস্ট নতুন একটা হিসাব আসবে, সেবা হিসাব। আচ্ছা, এরপর হচ্ছে কর্মচারী বেতন পরিশোধ করছি 2,000 টাকা। তাহলে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব তো আগে থেকে আছে, বেতন হিসাব আছে নাই? বেতন হিসাব আছে নাই? তাহলে আমরা বেতন হিসাব লিখলাম। আচ্ছা, তারপর হচ্ছে যায় ব্যাংক থেকে ঋণ পরিশোধ। ব্যাংক থেকে ঋণ ব্যাংক থেকে ঋণ না হলো, ব্যাংক থেকে যদি ঋণ নিই 20,000 টাকা, তাহলে এটা যাবে হচ্ছে নগদান হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব তো আছেই আমাদের, আর জাস্ট একটা ব্যাংক ঋণ হিসাব লিখবো, কেমন? আচ্ছা, তারপর হচ্ছে মক্কেলকে বাকিতে মানে ধারে আইনি সেবা দেওয়া হলো। তাহলে এটা যাবে হচ্ছে যখন আমরা কোনো ব্যক্তির কাছে বাকিতে বিক্রয় করব, বাকিতে কোনো পণ্য বিক্রয় করব, তখন দেনাদার হিসাব ডেবিট বা প্রাপ্য হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট। এখানে পণ্য বিক্রয় করি না, পণ্য সেবা দিছি। তাহলে আমরা নগদান হিসাবটা আমার কি বলে দেনাদার হিসাব ডেবিট, তাহলে দেনাদার হিসাব আমরা লিখলাম। আর পাশাপাশি আমরা কি লিখব? সেবা হিসাব। সেবা হিসাব আমাদের আছে? হ্যাঁ আছে, আর লাগবে না। আরেকটা লেনদেন আছে আমাদের, বাকিতে কৃত যন্ত্রপাতি মূল্য পরিশোধ করছে। তাহলে এটা যাবে কি হবে? পাওনাদার হিসাব ডেবিট বা ফদহ হিসাব ডেবিট। হ্যাঁ, আমরা যদি আগে পাওনাদার লিখি তাহলে এখানে পাওনাদার লিখবো, আগে যদি ফদহ হিসাব লিখি এখানে ফদহ হিসাব লিখবো, আগে যদি এই যে যন্ত্রপাতি সরবরাহকারী লিখি তাহলে এখানে সরবরাহকারী লিখবো। মানে এই যে 4 নম্বর হিসাবে 5 নম্বর হিসাবে যা লিখছে আমরা তাই লিখবো। আর নগদ টাকা দিছে তাহলে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এই 5 আমাদের ফদহ হিসাবও আছে, নগদান হিসাবও আছে, আর লেখার দরকার নেই। তাহলে আমরা মোট কয়টা হিসাব পাইলাম? আমরা মোট 9টা হিসাব পাইলাম। আমরা মোট এখানে 9টা হিসাব পাইলাম, কেমন? তাহলে আমরা 9টা হিসাবের মধ্যে এখন বাইর করবো যে সম্পদ কয়টা, দায় কয়টা। আচ্ছা, তাহলে আমরা সম্পদ কয়টা, দায় কয়টা, এগুলা বাইর করি। আচ্ছা, তাহলে এই যে নগদান হিসাব, এটা একটা সম্পত্তি হিসাব এ, মূলধন হিসাবে এটা একটা সি। তারপর আচ্ছা, আমরা শুধুমাত্র সম্পদগুলাই কাউন্ট করব, সম্পদ আর দায় এটা কাউন্ট করার দরকার নেই। কারণ এই যে কি বলে আয়, ব্যয়, মূলধন, উত্তোলন, এগুলো সবগুলো মালিকানা সত্ত্বের মধ্যে যাবে, এর মধ্যে। মূলধন তাহলে এর মধ্যে যাবে, ভাড়া হিসাব এর মধ্যে যাবে, যন্ত্রপাতি হিসাবে এটা আমরা কাউন্ট করি। তাহলে 2টা পাই গেলাম। তারপর এটা হচ্ছে দায়, ফদহ হিসাব, সেবা হিসাব আয়, দেনাদার হিসাব এটা সম্পদ আমাদের। আচ্ছা, তারপর বেতন হিসাব খরচ, ব্যাংক ঋণ হিসাব দায়। তাহলে আমরা পাইলাম হচ্ছে এল হচ্ছে 2টা, এই যে এল হচ্ছে 2টা, আর এই হচ্ছে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে 3টা
তাহলে সম্পদ 3টা, দায় 2টা। এই জন্য আমরা ভালো করে খেয়াল করো, এখানে সম্পদকে এই যে 3 ভাগে ভাগ করলাম, আর দায়কে আমরা এই যে 2 ভাগে ভাগ করলাম, আর ওই দায় 2টার নাম লিখলাম, ওই সম্পত্তি 3টার নাম লিখলাম। এতটুকু আশা করি বুঝছো। এরপরে আমরা কি করব? এরপরে আমরা ভালো করে খেয়াল করো, এরপরে আমরা কি করব? এরপরে আমরা প্রতিটা লেনদেনে এখানে পোস্টিং করব। কিভাবে? আচ্ছা, প্রতিটা লেনদেনে আমরা পোস্টিং করব। ধরো প্রথম লেনদেনটা কি বলছে? আইন পেশায় 50,000 টাকা মূলধন বিনিয়োগ করা হয়েছে। তাহলে এটা জাবেদা কি ছিল? নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। বা জাবেদা না বুঝলে তোমরা সাধারণ চিন্তা করলেও বুঝবে যে এটা নগদ টাকা, যেহেতু মালিক আমাদের মূলধন দিয়েছে, তাহলে নগদ টাকা 50,000 টাকা বৃদ্ধি পাইছে এবং মালিকানা সত্ত্বে 50,000 টাকা বৃদ্ধি পাইছে। তাহলে আমরা এটা কীভাবে লিখবো? আমরা এটা লিখবো হচ্ছে এই নগদের ঘরে 50, তারপরে মালিকানা সত্ত্বের ঘরে 50। কেমন? আচ্ছা, এরপরে দ্বিতীয় লেনদেনটাতে কি বলছে? দ্বিতীয় লেনদেনটাতে বলছে জানুয়ারি মাসের অফিস ভাড়া পরিশোধ করছি 3,000 টাকা। তাহলে এটা জাবেদা ছিল ভাড়া, অফিস ভাড়া বা শুধু ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা এটা কিভাবে লিখবো? এই যে 3,000 টাকা আমরা নগদ থেকে কমাই দিলাম, আবার মালিকানা সত্ত্ব থেকে 3,000 টাকা কমাই দিলাম। তাহলে বিষয়টা কি হলো? 50 থেকে 3 গেলে 47, আর এখান থেকে 50 থেকে 3 গেলে 47। সবসময় মনে রাখবা টেবুলার ছক বাম পাশ এবং ডান পাশ, মানে এই যে সমান চিহ্ন আছে না, সমান চিহ্ন দুই পাশ সবসময় সমান হবে। ঠিক আছে? আচ্ছা, তারপর লেনদেনগুলো আমরা হিসাব করি। আচ্ছা, তারপরে আমাদের কত নাম্বার? তারপরে হচ্ছে আমাদের 7 নাম্বার, দ্বারে অফিস যন্ত্রপাতি ক্রয় করা হলো। তাহলে দ্বারে অফিস যন্ত্রপাতি ক্রয় করা হলে এটা যাবে দেখি অফিস যন্ত্রপাতি হিসাব ডেবিট, আর দ্বারে করছি না পানাদার হিসাব ক্রেডিট। তাহলে অফিস যন্ত্রপাতি বাড়াবো আমরা 15,000। এই যে দেখো যন্ত্রপাতির ঘরে আমরা 15,000 টাকা লিখলাম, আর তারিখ হচ্ছে জানুয়ারি 7 তারিখ। আবার এই পাশে আমরা পানাদার হিসাবকে 15,000 টাকা বাড়াইলাম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আগে 2টা লেনদেনে মন্তব্য লিখলাম, এই লেনদেনটাকে মন্তব্য লিখলাম না কেন? আচ্ছা, ভালো করে যদি খেয়াল করো, যদি কোনো লেনদেনের কারণে মালিকানা সত্ত্ব চেঞ্জ হয়, এই মালিকানা সত্ত্বর ঘরটা যদি চেঞ্জ হয়, তাহলে আমরা মন্তব্য লিখব। মন্তব্য মানে কি? কিসের জাবেদা লিখলাম, যেমন মানে কিসের পোস্টিং দিলাম, যেমন মূলধনের পোস্টিং দিলাম, ভাড়ার পোস্টিং দিলাম। আর যদি মালিকানা এই যে 7 তারিখে, জানুয়ারি মাসের 7 তারিখে যে লেনদেনটা আছে, এটার কারণে দেখো মালিকানা সত্ত্ব কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই, তাই সেজন্য আমরা এটা মন্তব্য দিব না। এরকম করে আমরা সবগুলো লেনদেনে পোস্টিং দেওয়ার পর আমরা সবগুলা ঘর যোগ করব। যেমন নগদে এটা হচ্ছে 61, তারপর 7, তারপর 15, সবগুলা যোগ করলে 83 হয়। সেম আমরা এই পাশে যোগ করবে, এই পাশে যোগ করলে 83 হবে। তাহলে আমরা বুঝে নেব যে আমাদের অঙ্কটা সঠিক। আশা করি টেবুলার ছক তোমরা পারবা। আর তোমাদের এসএসসি বলো বা যে কোনো পরীক্ষা বলো, টেবুলার ছক আসবে, মাস্ট শিওর থাকো। আচ্ছা, এরপর আমরা ব্যবসায় বিভিন্ন লেনদেনে আমরা প্রতিদিন যে লেনদেনগুলো করি, এই লেনদেনে বিভিন্ন প্রামাণ্য দলিল থাকে, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট। এই লেনদেনগুলো, এই প্রামাণ্য দলিলগুলো আমরা শিখব। আচ্ছা, প্রথমে আমরা শিখব চালান। চালান কি? চালান হলো পণ্য ক্রয় বা বিক্রয়ের একটি প্রামাণ্য দলিল। বিক্রেতা যখন পণ্য বিক্রয় করে, তখন পণ্যের পূর্ণ বিবরণী একটি লিখিত দলিলে ক্রেতাকে হস্তান্তর করে। এখানে নাম থাকে, ঠিকানা থাকে, মালের বিবরণ থাকে। এই যে একটা চালান, যখন তোমাদেরকে একটা চালান তৈরি করতে বলবে, তখন তুমি কি করবা? বক্স লিখে চালান লিখবা, তার প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের ঠিকানা, ডান পাশে তারিখ, এ পাশে ক্রেতার নাম, তারপর ক্রেতার ঠিকানা, তারপরে ক্রমিক নম্বর, মালের বিবরণ, দর, পরিমাণ, টাকা। কেমন? আচ্ছা, তাহলে ক্রমিক নাম্বার, মালের বিবরণ, দর, পরিমাণ, টাকা। এরপর আমরা দর লিখবো, মালের বিবরণ লিখবো কি কিনলাম, যেমন নাজির সাইল মানে চাল কিনছে কত টাকা করে, 40 টাকা করে, কত কেজি, 1000 কেজি, কত টাকা, 40,000 টাকা। এরপরে যদি কোনো ছাড় থাকে, কারবারি বাট্টা থাকে, এটা বাদ দিব, তাহলে কত, 38,000। কেমন? এরপর আমরা কথায় লিখবো, আর শর্ত থাকতে পারে, ধরো 210 নিট 30, মানে 30 দিনের মধ্যে। এই 210 নিট 30 বলতে কি বোঝায়? আচ্ছা, এটা বলি দিই। এই নিট 30 মানে 30 দিনের মধ্যে টাকা দিতেই হবে। আর 210 মানে হচ্ছে যদি 10 দিনের মধ্যে টাকাগুলো পরিশোধ করে, তাহলে 2% আমরা তাকে ছাড় দিব আরও। এখন তো 40 থেকে 2 ছাড় দিয়ে 38 হয়েছে। এই 38,000 টাকা 30 দিনের মধ্যে দিতেই হবে। আর ও যদি 30 দিনের মধ্যে, মানে 30 দিনের আরও আগে যদি 10 দিনের মধ্যে টাকাগুলো পরিশোধ করে দেয়, তাহলে আমরা ওকে 2% ছাড় দিব। কেমন? তারপরে বাউচার। বাউচার 2 প্রকার, একটা হচ্ছে ডেবিট বাউচার, একটা ক্রেডিট বাউচার। কেমন? এগুলো আমরা একটু দেখে নিব। এই যে ডেবিট বাউচার, এটা একটা উদাহরণ, আর ক্রেডিট বাউচারের একটা উদাহরণ। তোমাদেরকে পরীক্ষা বলতে পারে, একটা লেনদেন দিয়ে বলবো যে উক্ত লেনদেনের আলোকে একটা ডেবিট বাউচার বা ক্রেডিট বাউচার তৈরি করো। কোনগুলো আসার সম্ভাবনা বেশি? চালান,
ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট। সাধারণত এই সাইটটা বেশি আসে। চালান, ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট, এই সাইটটা শিখলে হবে তোমাদের জন্য। আচ্ছা, আমরা একটা ক্যাশ মেমো ভালো করে শিখি। আমরা যখন কোনো দোকান থেকে কোনো কিছু কিনি, দেখবা যে আমাদেরকে একটা ক্যাশ মেমো দেয়। এই ক্যাশ মেমোটা আমরা এখন শিখব। আচ্ছা, নগদে পণ্য মূল্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ মেমো ব্যবহৃত হয়। পণ্য বিক্রেতা যখন পণ্য ক্রেতাকে ক্যাশ মেমো দিয়ে থাকে। আচ্ছা, পণ্য বিক্রেতা মানে দোকানদার আমাদেরকে ক্যাশ মেমো দিবে। ক্যাশ মেমো উপরিভাগে বিক্রয় প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ইত্যাদি মুদ্রিত থাকে আর কি। এরপর পণ্য বিক্রয়, বিক্রিত পণ্যের নাম থাকবে, পরিমাণ থাকবে, দর থাকে, মূল্য থাকবে, নিট মূল্য থাকবে, কমিশন থাকবে। আচ্ছা, আমরা একটা ক্যাশ মেমো দেখি। যেমন এটা একটা ক্যাশ মেমো, কোন প্রতিষ্ঠানে? আলম জেনারেল স্টোর। ঠিকানা কোথায়? 35 নিউ মার্কেট, ঢাকা। এর পাশে আমরা তারিখ দিব, ওই দিনের তারিখ। আর ক্রেতার নাম, কে কিনছে আমাদের থেকে পণ্য? সীমান্ত অ্যান্ড বাদার্স। ঠিকানা কোথায়? চান্দনা, গাজীপুর। এরপর কমিক নাম্বার, এরপর বিবরণ, কি কিনছে সে আমাদের থেকে? জেল কলম কিনছে। কত টাকা করে? 5 টাকা করে। কত পিস কিনছে? 1000 পিস। কত টাকা? 5000 টাকা। এরপরে কোনো ছাড় দিছি? হ্যাঁ দিছি। কত? 250 টাকা। তাহলে কত হলো? 4750 টাকা। এটা আমরা কথা লিখবো, 4750 টাকা। এরপর ক্রেতার স্বাক্ষর, বিক্রেতার স্বাক্ষর, এটাই ক্যাশ মেমো। আর ডেবিট নোট, ক্রেডিট নোট। ডেবিট নোট মানে কি? ধরো আমরা মাঝে মাঝে যত যেই পণ্যগুলো কিনি সবগুলা কি ঠিকভাবে কেনা হয়, মানে হচ্ছে সবগুলা কি পারফেক্টলি আসে? কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোনোটা ছিঁড়া, কোনোটা নষ্ট, এরকম থাকে না? তখন কাস্টমার ওই পণ্যগুলো ফেরত পাঠায়। ফেরত পাঠানোর সময় যেই পত্রে লিখে দেয় ডিটেলস, মানে কেন ফেরত পাঠাইলাম, কি সমস্যা, ওই পত্রটাকে বলা হচ্ছে ডেবিট নোট। তাহলে ডেবিট নোটকেই তৈরি করে, এই যে দেখো এটা পরীক্ষা আছে, ডেবিট নোট তৈরি করে ক্রেতা। ডেবিট নোটকেই তৈরি করে ক্রেতা। যেমন একটা ডেবিট নোটের উদাহরণ দেখলাম, ইমরান ব্রাদার্স, মালিটোলা, বংশাল। তারপর প্রাপকের ঠিকানা, প্রাপকের নাম, ঠিকানা, সূত্র। তারপর আমরা লিখলাম কমিক নাম্বার। এরপরে এখানে এই বক্সে আমাদেরকে যাবতীয় কারণ লিখতে হবে, কেন আমি ফেরত পাঠালাম। যেমন প্রতি ফিস কত? 1300 টাকা করে, 10 পিস জামদানি শাড়ি, সেটা হওয়ার কারণে আমরা ফেরত পাঠাইলাম। তাহলে আপনার থেকে যে শাড়িগুলো কিনলাম এগুলোর মধ্যে 10 পিস শাড়ি নষ্ট, ফেরত, মানে সেটা আমরা এগুলো ফেরত পাঠালাম। এরপর কার এটা বাদটা থাকলে এটা বাদ দিব, আর এটা কথায় লিখে দিব, শেষ। আর ক্রেডিট নোট মানে কি? বিক্রেতা যখন পণ্যগুলো বুঝে পাবে তখন ওরে বলবে, কে তারে একটা সিটি লিখবে, হ্যাঁ তোমার পণ্যগুলো তো আমি ফেরত পাইলাম, মানে বুঝে পাইলাম, আর তোমার কাছে যত টাকা পাইতাম তার থেকে যে এগুলো ফেরত পাঠাইছো এগুলা টাকা বাদ দিয়ে দিলাম। এটাকে বলা হচ্ছে ক্রেডিট নোট। তাহলে ক্রেডিট নোট কি তা তৈরি করে নাকি বিক্রেতা? ক্রেডিট নোট তৈরি করে বিক্রেতা, মানে তুমি যে ফেরত পণ্যগুলো পাঠাইলে এগুলো আমি বুঝে পাইলাম। যেমন এখানে একটা ক্রেডিট নোটের উদাহরণ আছে, মেসার স্বপ্না এন্টারপ্রাইজ, রায়নখোলা, মিরপুর 6, ঢাকা। এরপর ক্রেডিট নোট, কমিক নাম্বার। এরপর আমরা এটা বলবো, হ্যাঁ ঠিক আছে তুমি এই পণ্যগুলো ফেরত পাঠাইলা, আমি এই পণ্যগুলো বুঝে পাইছি, তোমার হিসাব থেকে টাকাগুলো বাদ দিয়ে দিছি, এটাই। আচ্ছা, আশা করি তোমরা এই অধ্যায়টা ভালো করে পারবা। এরপরে তোমাদের কাজ হচ্ছে যে এই অধ্যায়ের এমসিকিউ এবং সৃজনশীল যে প্রশ্নগুলো আছে এগুলো তোমরা ভালো করে এক্সারসাইজ করার পর কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে জানাবা। আর আমরা এভাবে সবগুলো অধ্যায় তোমাদের ভিডিও, মানে সবগুলো অধ্যায় ভালো করে সলভ করে দিব। আর সবগুলো অধ্যায় শেষে যদি আমাদের সময় থাকে আমরা গাইড থেকে কিছু প্রশ্ন তুলে তোমাদেরকে বিগত সালে কিছু প্রশ্ন সলভ করার চেষ্টা করব। তো ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। আর ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।